চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক মনি হায়দারের কাছে। যেমনটা বলছিলাম যে আজকের এই দিনটিতে ঠিক ২০ বছর আগে আমরা হারিয়েছিলাম আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কবি, ঔপন্যাসিক এবং আরও অনেক অনেক বিশেষণে যাকে বিশেষায়িত আসলে করা যায় সেই মানুষটিকে, হুমায়ুন আজাদ। আমাদের সবার প্রিয় সেই মানুষটির সাথে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, একসাথে ওঠা বসার অনেক অনেক স্মৃতি রয়েছে। প্রথমেই ব্যক্তি হুমায়ুন আজাদের কোন দিকটিতে আপনি আলোকপাত করতে চাইবেন আজকের দিনটিতে দাঁড়িয়ে? আমি প্রথমেই হুমায়ুন আজাদ, যিনি আমাদের বাংলা সাহিত্যের, বাংলা ভাষার এক অসামান্য লেখক ছিলেন এবং চিন্তার দিক থেকে সময়কে অতিক্রম করে এক অসামান্য মানুষ ছিলেন, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হুমায়ুন আজাদের সঙ্গে আমাদের মূলত দেখাটা হতো, আমাদের বলতে বোঝাচ্ছি আমাদের লেখক, শিল্পী, সাহিত্যিকদের দুটো জায়গায়। একটা হচ্ছে ক্যাম্পাস আর একটা হচ্ছে আজিজ মার্কেট। আজকে যে আজিজ মার্কেটটা আপনারা দেখছেন, যেখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, টি শার্ট বিক্রি হচ্ছে, সেইটা সেই সময় ছিল না। ওইটা পুরোটাই ছিল বইয়ের দোকান, কেমন? এবং বিকেলবেলা বা সকালবেলা বিশ্ববিদ্যালয় থেকে উনি বেরিয়ে কয়েকটা দোকান ছিল। একটা ছিল, এখনও সেটা আছে, পাঠক সমাবেশ। আরেকটা দোকান ছিল তার পাশেই, সেখানে এসে তিনি বসতেন, প্যাপিরাস। ওখানে এসে তিনি বসতেন এবং আমরা যারা আসতাম নানা জায়গা থেকে, আমি তখন রেডিওতে চাকরি করতাম আগারগাঁয়ে, ওখান থেকে বিকেলবেলা আসতাম, তখন গল্প হতো তার পড়া নিয়ে, আজকে কি ভাবছেন, অন্যরা কি পড়ছে, এইসব বিষয় নিয়ে। তবে একটা প্রচলিত কথা আছে বা প্রথা আছে, বা আমরা অনেকেই জানি যে তিনি মুখের উপর অনেক কথা বলতেন, কথাটা অপ্রিয় হয়ে যেত অনেকের জন্য, কিন্তু মনে হয় তিনি সত্য কথা বলতেন এই কারণে যে তিনি সেই সময়ের চেয়ে অগ্রসর একজন মানুষ ছিলেন, চিন্তার দিক থেকে, ভাবনার দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে, মুক্ত বুদ্ধির দিক থেকে। ফলে কি হয়েছে যে তিনি যারা তার সামনে আসতেন বা আসতো, তারা এক ধরনের দ্বিধায় থাকতো, একটা সংকোচ থাকতেন যে হুমায়ুন আজাদ কি বলেন। আসলে হুমায়ুন আজাদ এবং ওই লোকগুলো ছিল হুমায়ুন আজাদের থেকে চিন্তার দিক থেকে একটু বামন টাইপের, বা মেধার দিক থেকে একটু খর্বাকৃতির, কেমন? ফলে হচ্ছে কি তার সঙ্গে যেতে পারতো না, মননের দিক থেকে, মেধার দিক থেকে, চিন্তার দিক থেকে। তো এক ধরনের নেগেটিভ ইমেজ গড়ে ওঠে হুমায়ুন আজাদের। কিন্তু সে যে নেগেটিভ ইমেজটা হুমায়ুন আজাদের গড়ে ওঠে, তার দায় হুমায়ুন আজাদের না, তার সঙ্গে যারা ছিলেন, তার সামনে যারা আসতেন তাদের। কারণ তারা চিন্তার দিক থেকে অবদমিত ছিলেন, নিচু স্তরের ছিলেন। আর স্যারের সঙ্গে প্রতিনিয়ত কথা হতো, মানে আজিজ মার্কেটে আসলে দেখা হতো। প্যাপিরাসে একটা ছোট্ট তার জন্য একটা আলাদা চেয়ার ছিল, সবাই আসলে, উনি আসলে আমরা উঠে দাঁড়াতাম, ওই চেয়ারটায় তিনি বসতেন। এক অসামান্য মানুষ ছিলেন হুমায়ুন আজাদ। আজকে সেই স্মৃতিগুলো এখানে আস্তে আস্তে আমি ভাবছিলাম, আমি আজমেরের পাশ থেকে আসতেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে মানুষটি নাই, কিন্তু আমার অবলোকনে, আমার স্মৃতিতে, আমার চিন্তায়, আমার চেতনায় সেইগুলো আমি ভাস্বর দেখতে পাচ্ছি। এটা প্রায় কত বছরের মতো একটা সময়সীমা ছিল? এইটা আমি ঢাকায় আসি ধরুন ৮০ দশকের শুরুতে, তো ওনার সঙ্গে যোগাযোগটা আমাদের ব্যক্তিগতভাবে আমার হয়েছিল ৯০ দশকের শুরুতে। ৯০ এবং টোটাল ৯০ দশকটাই স্যারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল, কথা ছিল, আড্ডা ছিল, কিছু স্মৃতিও আছে। সেই স্মৃতি যেমন এরকম যে উনি এক জায়গায় একটা লেখা লিখেছিলেন, ওনার একটা উপন্যাস বেরিয়েছিল, একটি খুনের প্রস্তুতি। ওখানে আমারও একটা উপন্যাস বেরিয়েছিল, ওই পত্রিকাটা এখন নাই, ঈদ সংখ্যায় বেরিয়েছিল, তার নাম ছিল সূর্যতরু। তো ওনার ওই যে বললাম যে উনি একটু ঠোঁটকাটা টাইপের ছিলেন, আর আমি তার বয়সে অনেক কম ছিলাম, আমি তার ছাত্র ছিলাম না, আমি অন্য জায়গায় পড়তাম। তো ওনার সঙ্গে দেখা হওয়ার পর তিনি বললেন যে তোমার কত বড় সাহস, আমি যে পত্রিকায় লিখি তুমি সেই পত্রিকায় লেখো। তো আমি বললাম যে স্যার, এটা তো আমি লিখি না, আমি লিখেছি কিন্তু সাবসে তো সম্পাদক, এক ভদ্রমহিলা ছিলেন সম্পাদক, তিনি চেপেছেন, যদি দায়ী হয় তাহলে সম্পাদক দায়ী হবে। তো বলছে যে না, এটা সম্পাদক দায়ী হবে কেন, তুমি লিখছো কেন, তুমি জানতে না হুমায়ুন আজাদের লেখা আছে? আমি সেটাই তো আমার গৌরব, হুমায়ুন আজাদের সঙ্গে আমি থাকছি। বল ঠিক আছে, যদি এটা মানো তাইলে ঠিক আছে। অর্থাৎ সে সবসময় চাইতো যে সে উপরে থাকবে। তো আমার কাছে ওনার মতো একজন মনুষ্য মানুষের কাছে হেরে যেতে কোনো অপমান ছিল না, বরং আনন্দ ছিল। আমি সেই আনন্দটা উপভোগ করেছি হুমায়ুন আজাদের সঙ্গে। হুমায়ুন আজাদ বাংলা ভাষার এক অসামান্য লেখক ছিলেন। আমি যে একটি বই আপনাকে দেখাই, এটার নাম হচ্ছে হুমায়ুন আজাদ সম্পাদিত বাংলা ভাষা। এই বাংলা ভাষাটা তিনি এত যত্ন করে, এত ভালোবেসে তৈরি করেছেন। এবং বাংলা ভাষা, আমরা কি মনে করি যে বাংলা ভাষা এই ১০০ বছরের বা ২০০ বছরের, বাংলা ভাষা তো ১০০০ বছরের, কিন্তু এর লিখ্য রূপ, বাংলা ভাষার রূপ এবং রূপান্তরের ব্যাকরণের ব্যাপারটা কি আজকের ব্যাপার না। ইনি এখানে যে প্রবন্ধগুলো তিনি রচনা, মানে সম্পাদিত করেছেন এবং এর মধ্যে গ্রন্থিত করেছেন, সেই প্রবন্ধগুলোর মধ্যে দেখা যায় যে ১৭০০ সালের
থেকে আমাদের বাংলা ভাষার ব্যাকরণ তৈরি হচ্ছিল, এবং সেটা কিন্তু বিদেশি একজনের কাছ হাতে হয়েছিল। আমি দেখতে পাচ্ছি এখানে আপনি আরো বেশ কিছু বই নিয়ে এসেছেন হুমায়ুন আজাদের, যদি একটু দেখান। হুমায়ুন আজাদকে জানতে হলে তো হুমায়ুন আজাদের বই পড়তে হবে। হুমায়ুন আজাদ উনি এখন নেই, তো ওনার কি আছে? বই আছে, ওনার লেখার রূপ এবং রূপান্তর আছে, ওনার চিন্তা এবং ভাষ্য, উনি যা লিখতে চেয়েছিলেন, যে চিন্তাটা সমাজ ব্যবস্থায় দিতে চেয়েছিলেন, সেটা তো লেখার মধ্যে আছে। যেমন নারী, যে উপন্যাসটা নিষিদ্ধ হয়েছে, উপন্যাস না, বইটি নিষিদ্ধ হয়েছিল। আমি তো মনে করি যে বাংলা ভাষায় না, শুধু আমাদের এই সাবকন্টিনেন্টে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা মিলিয়ে একটি অনবদ্য বই, অসাধারণ বই। এই বইটিও করেছে আমাদের আগামী প্রকাশনে। অসামান্য বই এই নারী, অসামান্য বই। এবং সেই যখন এই বইটি প্রকাশিত হয়েছিল তখন একটা জাগরণ উঠেছিল বইমেলায়। হ্যাঁ, এবং বইমেলায় আমার মনে আছে আমরা প্রথম কিনতে পারিনি প্রথম এই বইটা। কেন? বইটা এসেছিল শেষের দিকে, সম্ভবত 92 সালে এসেছিল শেষের দিকে, এবং বই আসার সঙ্গে সঙ্গে 500 বা 1000 কপি এসেছিল, মুড়ি মুরগির মতো বিক্রি হয়ে গেল। পরবর্তীতে আমরা পরের বছর কিনেছি আর কি, বা অন্য জায়গা থেকে কিনেছি। আমি আপনাকে কয়েকটা লাইন পড়ে শোনাই এই বইটি সম্পর্কে। হুমায়ুন আজাদ বর্ণনা করেছেন নারী পুরুষের লৈঙ্গিক রাজনৈতিক রূপ, রুশো, রাস্কিন, ফ্রয়েড, রবীন্দ্রনাথের নারী বিরোধিতার এবং মিল রামমোহন বিদ্যাসাগরের নারী মূর্তির তাত্ত্বিক ও বাস্তব কর্মরাশি। লিখেছেন ওলস্টোক্রাফট ও রোকেয়ার গভীর ব্যাখ্যা, বর্ণনা করেছেন নারীর লিঙ্গ ও শরীর, বালিকা, কিশোরী, তরুণী থেকে বেড়ে ওঠা এবং নারীর স্বপ্ন, সমস্যা, প্রেম, কাম, সংসার। তিনি পরিচয় করিয়ে দিয়েছেন নারীবাদী সাহিত্য তত্ত্বের, বিশ্লেষণ করেছেন বঙ্গীয় ভদ্র মহিলার উৎপত্তি, এবং বাংলার নারী উপন্যাসীদের ব্যাখ্যা করেছেন নারীবাদী দৃষ্টিতে, যা আগে কখনো করা হয়নি। তো একটা ছোট্ট অনুষ্ঠানে তো এত সব বলা যাবে না, কিন্তু যারা চিন্তার দিক থেকে অগ্রসর, যারা বিকল্প চিন্তা করতে পারেন, তাদের জন্য হুমায়ুন আজাদের নারী বইটি অনিবার্যভাবে পাঠ্য। এই বইটি আসলেই আলোড়ন ফেলেছিল সেই সময়টায়, এবং আজকে আবারও আপনি এত সুন্দর করে পাঠ করলেন, ভীষণ ভালো লাগলো বিষয়বস্তুগুলো শুনে। আমরা কি আরো কোনো বই দেখব? হ্যাঁ, নিশ্চয়ই। হুমায়ুন আজাদ মানেই তো বই। হ্যাঁ, যেমন ধরুন তার একটা উপন্যাস শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার। বইটা পড়বার জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার হয়, যে বিদ্যা, বুদ্ধি, এবং আমাদের দেশে প্রচলিত যে উপন্যাসগুলো লেখা হয়, সে উপন্যাসের বাইরে কিন্তু এর অধ্যয়ন এবং এর আখ্যান, যেটা হচ্ছে ধর্ম। আমাদের সমাজ পৃথিবীর নিয়ন্ত্রিত ধর্ম কর্তৃক, এবং ধর্ম তো একদম আলো, তার বাইরে গিয়ে তিনি এই উপন্যাসটি লিখেছেন। শুভব্রত হচ্ছে একটি ক্যারেক্টার, রাজার পুত্র। আচ্ছা। কিন্তু তিনি বাণী শুনছেন, ঐশ্বরিক বাণী শুনছেন, এবং সেই বাণীর ভেতর দিয়ে তিনি একেশ্বরবাদ প্রতিষ্ঠা করেছেন। দুটো রাজ্য জুড়ে তার পিতাকে হত্যা করা হয়েছে, যেহেতু তার পিতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি এই নতুন একটি ধর্মমত প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যে তিনি যেটা করেছেন, এবং তার যারা অনুসারী, তার অনুসারীরা এখন খুব তার চেয়েও বড় হয়ে গেছে এবং তাকে হত্যা করে। অর্থাৎ আমরা যা কিছু দেখি, যা কিছু করি, তার মধ্যে এক ধরনের ইলিউশন আছে, কল্পনা আছে, অবাস্তবতা আছে, এবং সেটা অধিকাংশই হচ্ছে ধর্মের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। হুমায়ুন আজাদ শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার, এই বইটির মধ্য দিয়ে, উপন্যাসের মধ্য দিয়ে সেটাকে টুকরো টুকরো করে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, খান খান করে দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে অধিকাংশ মানুষই তো পড়ে না পড়ে এক ধরনের দূর থেকে বা অন্যের কাছ থেকে শুনে এক ধরনের নেগেটিভ মন্তব্য করে, এক ধরনের দুরাগত মন্তব্য করে, যেটা হুমায়ুন আজাদের মতো সাহসী মানুষের সঙ্গে যায় না। তাকে চিনতে, একটা মানুষ সম্পর্কে মন্তব্য করতে হলে যেটা খুব প্রয়োজন, সেটা তাকে চেনা, তাকে জানা, তাকে মন্থন করা, তাকে অনুধাবন করা, এবং তার যদি কোনো বই থাকে, কোনো পুস্তক থাকে, সেটা পড়া, অধ্যয়ন করা। কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা অন্যের কথায় অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে এক ধরনের গল্প রচনা করছি। হুমায়ুন আজাদ তার থেকে একদম ভিন্ন ধরনের একজন মানুষ, এবং সত্যিকার অর্থে আমি বলি যে তিনি যদি বেঁচে থাকতেন আমাদের বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যে আরও অনেক কিছু দিয়ে যেতে পারতেন, যেটা আমাদের দেশকে, আমাদের জন্মভূমিকে, আমাদের মাটিকে আমাদের মানে একটা সফলতার জায়গায় নিয়ে যেতে পারতো, ভিন্ন দৃষ্টিকোণের জায়গা থেকে। সেই সময় তার কিছু সাহসিক, যদি বলি, লেখনির কারণেই কিন্তু তাকে আসলে এরকম অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল, কিংবা যদি বলি যে সন্ত্রাসীদের হামলার মুখে পড়তে হয়েছিল, যারই ফলশ্রুতিতে তারপরে আর কয়েক মাস তিনি বেঁচে ছিলেন। এবং জার্মানি, সেটা তো খুবই স্বাভাবিক। আমি তো আপনাকে আগেই বলেছি যে তিনি যেটা ভাবতেন, তিনি ভাবতেন তো অগ্রসর ভাবনা, আজকের ভাবনা নয়, 200 বছর আগের, 500 বছর আগের ভাবনা ভাবতেন। এখনকার যে মানুষগুলি যারা তার সময় ছিলেন, তারা তো ছিল কপট,
তারা ছিল ধর্মাশ্রয়ী বা এখনও ধর্মাশ্রয়ী, ধর্মের ভেতরে যা বলা হয় সেটাকেই বিশ্বাস করে। কিন্তু এর বাইরে যে আরও পৃথিবী আছে, এর বাইরে যে জ্ঞান বিজ্ঞান আছে, এর বাইরে যে নতুন চিন্তা আছে, সেই চিন্তার সঙ্গে তো তারা কখনোই সহমত পোষণ করে না। ফলে নতুন কিছু দেখলে তারা আটকে ওঠে, তারা ভয় পায় যে আমার রুটি রুজি বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্বর্গ নরক বুদ্ধি শেষ হয়ে যাচ্ছে। যারা যদি এই বইগুলো পড়তো, তারা যদি তার কাছে আসতো বা অন্যের কাছে যদি আসতো, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো হতো না। যেমন ধরুন আমি আপনাকে বলি পাকশার জমিন 7 বার, যে বইটা নিয়ে বেশি কথা হয়। 1971 সালে যখন এই দেশ পাকিস্তানের করতলগত ছিল, যখন শাসন করেছিল 9 মাস, তখন কি খুব ফুলের মতো শাসন করেছিল? যদি ফুলের মতো শাসন করে থাকে, তাহলে 30 লক্ষ মানুষ কি করে নিহত হলো, শহীদ হলো? কি করে 5 লক্ষ মা ধর্ষিত হলো? আমরা একটা ধর্ষণের বলি যে ধর্ষিত হয়েছে, খুব ছেড়ে দিই, কিন্তু আপনি যদি চিত্রকল্পটা ভাবেন যে একটা নারীকে, একটি মেয়েকে, একটি মাকে, একটি কন্যাকে ঘর থেকে তুলে নিয়ে অসংখ্য মানুষের মধ্য দিয়ে গাড়িতে তুলে নিয়ে তার ক্যাম্পে নিয়ে তাকে ধর্ষণ করা হচ্ছে, সেই কত বিভৎস, কত ভয়ঙ্কর, কত কঠিন, কত নারকীয়, আমরা কিন্তু সেই জায়গায় যাই না। কখনো হয়তো আপনজনের সামনেও, আপনজনের সামনেও এমন হয়েছে যে সেই নারীদেরকে একটা কক্ষে রাখা হয়েছে, নারীরা সুইসাইড করতে পারে সেজন্য তাদের সেখানে কোনো ফ্যান রাখা হয়নি, তাদেরকে উলঙ্গ রাখা হয়েছে। এই বিষয়গুলি যদি আমি সত্যিকার অর্থে বর্ণনা করি, তাহলে আপনি নিতে পারবেন না, কারণ ঘটনাটা তো ঘটেছিল। এই পাকশার জমি 7 বান্ধে সেই ঘটনাটাই তুলে ধরেছিলেন তিনি, বিস্তৃত করে তুলে দিয়েছিলেন, নিষ্ঠুরভাবে তুলে। ধর্ষণ যখন হয়েছিল তখন কি সেটা খুব পেলবভাবে হয়? সেটা খুব আনন্দদায়ক একটা ব্যাপার? সেটা তো বিভৎস ব্যাপার, কঠিন ব্যাপার, মারাত্মক ব্যাপার। একটি নারীর, একটি মায়ের, একটি বোনের তার সমস্ত জীবনের সারাংশ ধ্বংস করে দিচ্ছে, টুকটো টুকটো করে দিচ্ছে, কান্নায় বেদনায় মথিত করে দিচ্ছে। যারা এর বাইরে, যারা সীমাবদ্ধ চিন্তা করে, যারা একরৈখিক চিন্তা করে, যারা এক পথে চলে, তারা হুমায়ুন আজাদের এই অসাধারণ দৃষ্টিভঙ্গিকে সত্যকে ধারণ করতে পারেননি। ফলে যেটা হয় যে তোমার সঙ্গে যখন, আপনার সঙ্গে যখন আমি পারি না, তখন কি করি? অন্যরকম এক ধরনের প্রতিশোধ নিয়ে হত্যা করবার রিরিংসায় মেতে উঠি, সেজন্যই তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই ঘটনাটা যে শুধু হুমায়ুন আজাদকে কেন্দ্র করে তা কিন্তু নয়, এটা সারা পৃথিবীব্যাপী এই ঘটনাগুলো ঘটেছে। যখন বুদ্ধিভিত্তিক, হৃদয়ভিত্তিক এবং মেধাভিত্তিক মানুষের সঙ্গে যখন কেউ পারে না, তখন তাকে হত্যা করতে হয়। এবং সেই হত্যা কারা করে? যারা দুর্বৃত্ত, যারা চিন্তার দিক থেকে বামন এবং মননের দিক থেকে নিচু স্তরের, তারা এই কাজগুলি করে। তার একটা গল্পের বয়সে আব্বুকে মনে পড়ে, আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিতে এক অসামান্য একটা বই, আব্বুকে মনে পড়ে, গল্পের বই, বাচ্চাদের জন্য, সব মানুষের জন্য, এবং কিশোরদের জন্য তার অসম্ভব রচনা আছে। তার একটা অসাধারণ ছড়া গ্রন্থ আছে, অন্ধকারে গন্ধরাজ, একটা অসামান্য কিশোর ছড়া গ্রন্থ আছে। ছড়াগুলো যদি পড়েন, আপনার মনে হবে যে আপনি খই ফোটার একটা ব্যাপার আছে না, এটা খই ফুটছে আপনার অন্তরের ভেতরে, আপনার মনের ভেতরে, আপনার চোখের ভেতরে। এমন এক জাদুঘর ছিলেন তিনি, আমাদের সাহিত্যের, আমাদের সংস্কৃতির, আমাদের সাহসের প্রতিনিধি হিসেবে। ওনার মতো একজন মানুষ যাকে আমরা এরকম একদিকে খুব কঠিন কঠিন ব্যাকরণের বই লিখতে দেখছি, খুব বাস্তববাদী কিছু ঘটনা, কিছু চিত্র তুলে ধরতে দেখছি তার লেখায়, একই সাথে তিনি শিশুতোষ যে গ্রন্থগুলো দিয়েছেন সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এইগুলোকেও ছাপিয়ে গেছে তার শিশুতোষ গ্রন্থ, যেগুলোর নাম আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তো এই সব কিছু নিয়েই আসলে একজন হুমায়ুন আজাদ, এবং তাকে আসলে বাংলা সাহিত্যের, প্রথমেই আমি বলছিলাম যে প্রথম সারির কয়েকজনের নাম নিলে তার নাম আমরা না নিয়ে কোনোভাবেই পারি না। এবং আজকের এই দিনটাতে আরও বেশি করে মনে পড়ে যে এই মানুষটা তার এই স্বল্প দীর্ঘ জীবনে 60টারও বেশি বই তিনি লিখেছেন, গ্রন্থ প্রকাশিত হয়েছে, 60-এর অধিক, হ্যাঁ, লিখেছেন, সম্পাদনা করেছেন, হ্যাঁ, প্রকাশিত, হ্যাঁ, সম্পাদিত এবং লেখা হয়েছে। যদি তাকে আমরা আরও কয়েক বছর পেতাম, বা তিনি যদি আজও বেঁচে থাকতেন, তাহলে নিশ্চয়ই এমন আরও বহু বহু বৈচিত্র্যময় লেখা আমরা হয়তো তার কাছ থেকে পেতাম। আজকে খুবই ভালো লাগলো যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই দিনটিতে এসেছেন আমাদের মাঝে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? হুমায়ুন আজাদ আমাদের দেশের বাংলা ভাষার এবং সাহিত্যের এক অসামান্য কীর্তিমান মহাপুরুষ। তার লেখাগুলো পড়ুন এবং লেখার মধ্য দিয়ে শুধু আপনি না, আপনার সন্তান এবং চারপাশে যারা আছে তাদেরকে সমৃদ্ধ করুন এবং হুমায়ুন আজাদকে ধারণ করুন। তাহলে কি হবে? আমাদের দেশটা, আমাদের ভূগোলটা, আমাদের দেশের মানচিত্রটা, আমাদের মুক্তিযুদ্ধটা, আমাদের সমস্ত বাংলাদেশটা দুর্বারভাবে এগিয়ে যাবে, পরিপূর্ণ হয়ে উঠবে, এবং এর মধ্য দিয়ে হুমায়ুন আজাদকে
যথার্থ শ্রদ্ধাটা জানানো সম্ভব। হুমায়ুন আজাদের লেখা এবং চেতনা ছড়িয়ে যাক আমাদের এই প্রজন্মের মধ্যেও, সেই প্রত্যাশা থাকবে এবং আপনার জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক নিউট হেলশারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জাহাজ ডুবে যাওয়ার পর যে কোনো পরামর্শক কিভাবে জাহাজটি রক্ষা করা যেত তা নিয়ে দারুণ পরামর্শ দিতে পারেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।